নমস্কার, আমি গপ্প পিসি দীপাঞ্জনা। সকলে ভালো আছেন তো? আজকে কিন্তু একটা ভূতের গল্প নয়, তবে বেশ গা ছমছমে অলৌকিক ঘটনা শোনাবো। আমি শুনেছিলাম ঘটনাটা এক সাধু বাবার কাছে। তো ঘটনাটা শুনেছিলাম আজ থেকে অনেক 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 বছর আগে। তখন আমি একটা ছোট মেয়ে। আর আমার মনে আছে এই কারণ আম, অনেক পরেও আমি এবং আমার মা ঘটনাটা নিয়ে বেশ আলোচনা করতাম, এবং সেই সাধু বাবাকে আর কখনো আমরা সেখানে আর দেখতে পাইনি। হুম। তো ঘটনাটা এমন ছিল যে আগে বলি কোথায় সাধু বাবাকে দেখেছিলাম, কি প্রসঙ্গে ঘটনাটা শুনেছিলাম, সেইটা আগে বলে নিই। আমরা থাকতাম জবলপুরে। আর জবলপুরে ভেড়াঘাট বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে উঁচু উঁচু মার্বেল মাউন্টেন্স, মানে টেবিল টপ মাউন্টেন্সের মাঝখান দিয়ে নর্মদার নদীটা বয়ে গেছে, এবং সেখানে বোট রাইড করে অনেকটা দূর অবধি পুরো দেখতে দেখতে যাওয়া যায়। সে অপূর্ব সুন্দর তার শোভা, না দেখলে ঠিক বোঝানো যাবে না, এতই সুন্দর। আপনারা কোথাও সার্চ করে তার ছবি দেখে নিতে পারবেন। আর যারা তো জবলপুরে মার্বেল রকস দেখেছেন তারা তো জানেন যে সেটা পৃথিবীর এক অন্যতম সুন্দর জায়গা। হুম। তো সেই মার্বেল রকসের কাছেই ধোঁয়াধার ফলস বলেও একটা জায়গা আছে, যেখানে খুব সুন্দর ঝর্ণা। তো আমরা একবার ঠিক করলাম, মানে বাবা মায়েরা ঠিক করলেন যে পূর্ণিমার সময় আমরা মার্বেল রকস দেখতে যাব। তো পূর্ণিমার সময় মার্বেল রকস দেখতে যাওয়া হবে, এটা যখন ঠিক হলো, তো দুটো তিনটে ফ্যামিলি মিলে আমরা গেলাম। সে চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে সমস্ত পাহাড়, দেখে যেন মনে হচ্ছে ছোট ছোট মূর্তি কেউ খোদাই করে রেখেছে। সে যে কি অপূর্ব শোভা, না দেখলে বিশ্বাস করা যায় না। প্রকৃতি সত্যি ঢেলে সাজিয়েছে। তো সেখানে অনেক সাধু বাবারাও ছিলেন। আমার মা, জানি না কেন, সেই একজন সাধু একটু আলাদা, কারুর সাথে বসেছিলেন না, একলা বসেছিলেন। তো মা ওনাকে কিছু টাকা দিতে গেছেন। সেই সময় সেই সাধু বাবা মাকে দেখে হঠাৎ বলেছে, বেটি তুম তো নকরি করোগি। তখন আমার মা কিন্তু হাউসওয়াইফ, কোনো চাকরি টাকরি করতেন না। তো মা শুনে একটু থমকে গেছেন। এই প্রসঙ্গে ওনার সঙ্গে আলাপ। তো এই কথাবার্তা চলছে এমন সময় আমি তখন ছোট মেয়ে। এটা ঘটনাটা 88 বা 89-এর হবে, 1988 বা 1989। তো আমি ফট করে জিজ্ঞেস করে ফেলেছি, আচ্ছা সাধু বাবা, আপ সাধু कैसे बन गए? কেন কি তার মাথায় বিশাল জটা জুট, প্রায় কোমর অবধি তার জটা ঝুলছে, দাড়িটাও সেরকম, গায়ে ওই শীতের মধ্যে উনি পরে আছেন একটা খুব ছোট খাটো ধুতির মতো করে লাল রঙের, আর প্রচুর গলায় রুদ্রাক্ষ, একটা ওড়নার মতো করে জাস্ট এরকম প্যাঁচানো কাপড় রয়েছে গলায়। তো তাকে দেখে বাকিদের বেশ ঠান্ডা লাগছে, কেন জবলপুর এমনিতেই খুব শীতের জায়গা। তো আমি যখন জিজ্ঞেস করেছি, উনি সেই জটা জুটের মধ্যে থেকে হা হা করে হাসতে লেগেছেন। এবার ওনাকে কিন্তু কখনোই ভয়ঙ্কর লাগছিল না, কেমন একটা মিষ্টি মিষ্টি ভাব, কেমন একটা ফ্রেন্ডলি ব্যাপার, ভয়ঙ্কর না। আমি যে রূপের বর্ণনাটা দিলাম সেটাতে শুনে মনেই হতে পারে যে একটা ভয়ঙ্কর দেখতে সাধু, কিন্তু সেরকম নয়, যথেষ্টই সৌম্য দর্শন। তিনি কথাও খুব সুন্দর বলেন, আস্তে ধীরে শুদ্ধ হিন্দিতে বলেন। তখন উনি বললেন কি, मैं साधु कैसा बना, ঠিক হ্যাঁ मैं बोलता हूँ। এবার যখন উনি কথাটা বলছেন, এটা 1988-89, উনি নিজের বয়স বললেন, मैं अभी 70 साल का हूँ। তাহলে কবেকার আপনারা হিসেব করতেই পাচ্ছেন। বলছে मैं तब 8 या 9 साल का था। ঠিক আছে। এবার ওনারা ছিলেন
উত্তরপ্রদেশের কোনো একটা জায়গার বাসিন্দা এবং ওনার বাবা ছিলেন পূজারী ব্রাহ্মণ। উনি পুজো করেই ওনাদের সংসারটা চালাতেন। তো একবার কোনো একটা শ্রাদ্ধতে কোনো একটা গ্রামে ইনি হচ্ছেন বাড়ির ছোট ছেলে, এর থেকে বড় ছেলেরাও ছিল। তো বাবা বলেছেন যে তুই তো কিছুই শিখছিস না, সারাদিন শুধু খেলিস, পড়াশোনাও করিস না, তো তুই চল, তোকে আজকে থেকে তুই পুরোহিতের কাজ শিখবি। করে সঙ্গে শ্রাদ্ধের ওখানে নিয়ে গেছে। তখন উনি 8-9 বছরের ছেলে। তো নিয়ে যাওয়ার পরে উনি বলছেন, আমি ছোটবেলা থেকে যা পুজো পাঠ যা কিছু শিখেছি, মানে দেখেছি, আমার মাকে দেখেছি। বলছে আমার বাবার যদিও জীবিকা ছিল পুরোহিতগিরি করা, কিন্তু উনি খুব একটা ধার্মিক লোক ছিলেন না। মিথ্যে কথা বলতেন, জুয়া খেলতেন, মাঝে মাঝে দরকার হলে মাকে ঠুসঠাস করে মেরেও দিতেন। বলছে বাবাকে আমার মনে হতো না যে ফলো করার মতো, বাবাকে ভয়ই পেতেন উনি খুব। কিন্তু ওনার মা ছিল খুবই ধার্মিক এবং সবসময় খুব হাসি খুশি থাকতেন, যাই কষ্ট থাকুক মনের মধ্যে রেখে। বলছে আমার মার মুখটা এখনো মনে পড়লে মনে হয় ওই রকম স্নেহময়ী আর কেউ হয় না পৃথিবীতে। তিনি এতই একটা নরম মনের মানুষ ছিলেন। তো বলছে বাবার সঙ্গে তো ভয়ে ভয়ে গেছি। এবং এটা যখনকার কথা, তখন প্রথম কথা 1 গ্রাম থেকে আরেক গ্রাম যাওয়াটা অত ইজি ছিল না। গরুর গাড়ি করে টরে যেতে হতো, হাঁটতে হতো অনেকটা পথ। তো যখন ওখানে পৌঁছেছে, শ্রাদ্ধর কাজ হয়েছে, তো সেখানে কারোর সঙ্গে আলাপ হয়েছে। সে বলেছে যে তার বাড়িতে খুব অশান্তি চলছে, তো শান্তি সস্তায়নের জন্য একটা পুজো করার জন্যে। তখন ওনার বাবা রাজি হয়ে গেছেন, কারণ আরও 4টি পয়সা আসবে, এবং যারা ডাকছিলেন তারা বেশ ধনী। তখন তারা গরুর গাড়ি করে খুব সম্মান দিয়ে বাবা ছেলেকে নিয়ে গেছেন। তো সেখানেও পুজো পাঠ করেছেন এই সাধুর বাবা। পুজো পাঠ করার পরে প্রচুর তাদেরকে জিনিসপত্র দিয়েছেন। দেওয়ার পরে বলেছে যে আপনাদের কোনো একটা জায়গা অবধি গরুর গাড়ি করে পৌঁছে দেওয়া হবে, সেখান থেকে আপনারা আপনাদের গ্রামে আর কিছুটা দূরে আপনারা চলে যান। তখন ইনি খুশি হয়েছেন, বলেছেন ঠিক আছে। আর মনে মনে ভেবেছেন ওইটুকু পথ একটা শর্টকাট আছে বনের মধ্যে দিয়ে, সেখান দিয়ে হেঁটে ওর বাপ ছেলে চলে যাবে। তো গরুর গাড়ি তো কিছু দূর নিয়ে গেছে, যাওয়ার পরে যেখানে নেমেছেন ওনারা, সেটা এক ছোট মানে জঙ্গলের কাছে একটা ছোট্ট গ্রাম সেখানে। তো সেইখানটা নামার পরে ওরা বিশ্রাম নিয়ে হাঁটতে শুরু করেছেন। এবার এই যে হাঁটতে শুরু করেছেন বনের মধ্যে, এই সাধু বাবার বাবা কিন্তু রাস্তাটা চিনতেন, হ্যাঁ, বনের মধ্যে দিয়ে। কিন্তু এখন যে হাঁটতে শুরু করেছেন, বেশ কিছুটা যাওয়ার পরে একদম কালো মেঘ টেঘ হয়ে, মেঘ ডেকে একদম ঝড় উঠেছে। তখন তো বাচ্চা ছেলে নিয়ে এগোতে পারছে না বনের মধ্যে। তো দুজনেই একটা বড় গাছ দেখে সেখানে বাবা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে ঘন্টাখানেক হয়ে গেছে, ঝড় তো কমে না, এদিকে ওরা এগোতেও পারছে না। তখন বাবা বলছে আমি বোধহয় পথ একটু ভুলে গেছি, মানে ভুল করে ফেলেছি, এই যে ঝড় টড় হচ্ছে ভুল করে ফেলেছি। তাহলে দেখতে দেখতে তো চারপাশটা কালো হয়ে গেল, আর বনের মধ্যে কিছু দেখাও যাচ্ছে না, মানে খুবই অল্প আলো। তো দুজনে ভয় দাঁড়িয়ে রয়েছে যে যদি রাত হয়ে যায় তাহলে কি করবে, গাছে উঠে বসে থাকা ছাড়া উপায় থাকবে না। এমন সময় প্রচণ্ড জোরে লাইটনিং শুরু হয়েছে। এবার লাইটনিংয়ের সাথে বৃষ্টিও শুরু হয়েছে, একদম মারাত্মক ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সে মানে নিজের হাতটা অবধি দেখা যাচ্ছে না, এত জোরে বৃষ্টি হচ্ছে। তো বাজও পড়ছে তার সঙ্গে মারাত্মকভাবে। হঠাৎ একটা বাজ পড়ার সাথে সাথে তখন এই সাধু বাবাটি, ইনি তো তখন বললাম 8-9 বছর বয়স, তো ইনি দেখছেন ওনার
কাছেই একটি খুব কোঁকড়ানো চুল, গায়ের রং কালো, একদম সাঁওতাল মেয়েদের মতো দেখতে একটি মেয়ে, খুবই জরাজীর্ণতার জামা কাপড়, কিন্তু তার চোখ মুখ মানে যেন মনে হচ্ছে ওই কালোর মধ্যেই আলো বেরোচ্ছে, সে কালোর আলো, এত সুন্দর তার কাটা কাটা চোখ মুখ। সেই মেয়েটিও ছোট, কিন্তু 13-14 বছর বয়স হবে মেয়েটির, মানে এই বাচ্চাটার থেকে একটু বড়। তো সাধু বাবা বলছেন যে আমি হঠাৎ দেখছি এই মেয়েটি আমার পাশে দাঁড়িয়ে রয়েছে এবং আমাকে এরম করে ডাকছে হাত দিয়ে। তখন আমি ভাবছি, আমি বাবাকে বলছি, বাবা দেখো ওই মেয়েটাকে দেখো। তখন বাবা এদিক ওদিক তাকাচ্ছে, বলছে কে মেয়ে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কি বলছিস, এত বৃষ্টি, এত বাজ পড়ছে, তার মধ্যে কি ভুলভাল বকছিস, কোনো মেয়েটা এখানে কিছু নেই। কিন্তু উনি বলছেন যে আমি সমানেই দেখছি সে দাঁড়িয়ে আছে এবং সে আমাকে খুব এমনি করে তাড়াতাড়ি করে যেতে বলছে ওর সঙ্গে। তখন উনি বাবাকে বলেছেন যে বাবা চলো না, একটু চলো না, কথা শোনো না, মেয়েটা এত করে বলছে চলো না, করে হাঁটতে লেগেছে বাচ্চা ছেলেটা। তখন বাবাও পেছন পেছন, এই কি করছো তুমি, আমি ধরলে তোমাকে একদম পিটিয়ে সোজা করে দেবো, তুমি আমার হাত ছেড়ে চলে যাচ্ছ। আর ইনি বাচ্চা ছেলে হলে কি হবে, একেবারে মন্ত্রমুগ্ধের মতো ওই মেয়েটির পেছন পেছন যাচ্ছে। বলে কয়েক পা যেতেই বড় একটা বোল্ডার, সেই বোল্ডারের ভেতরে এরকম যেন কেউ স্কুপ আউট করে দিয়েছে, মানে এরকম করে যেন চামচ দিয়ে কেটে দিয়েছে। সেখানে একটা ছোট্ট গুহার মতো, ঠিক গুহা নয় কিন্তু বেশ একটা খাঁজ। সেই খাঁজে মানে আরামসে 3-4 জন মানুষ বসে থাকতে পারে, আর বেশ উঁচুতে, যেহেতু পাথুরে পাথুরে বেশ উঁচুতে। তখন ওই মেয়েটি ওই বাচ্চা ছেলেটিকে মানে সাধু বাবাকে ডেকে ডেকে ওই পাথরের জায়গাটা দেখিয়েছে। তখন ছেলেটা ইতিমধ্যে ওর বাবাও পেছন পেছন এসে গেছে যে তুমি আমাকে ছেড়ে কেন আসছো। তারপরে বাবা দেখে যে ওই রকম একটা পাথরের মধ্যে জায়গা, বাবা দেখেও অবাক হয়ে গেছে, বললো তুমি জানলে কি করে? তখন বলছে আমি তো বলছি ওই মেয়েটা আমাকে ডেকে এনেছে, তুমি কেন আমার কথা শুনছো না? তো ওরা ওই খাঁজের মধ্যে বাবা আর ছেলে দাঁড়িয়েছে। এবার সাধু বাবা বলছেন আমি দেখছি মেয়েটিও আমার পাশে রয়েছে এবং সে খুব হাসছে, খিলখিল করে হাসছে, মানে হ্যাপিনেসের, খুশির হাসি। হঠাৎ মেয়েটিও হাসছে, সেই সময় একদম খুব কাছে, ওরা যেইখানটা দাঁড়িয়েছিল আগে গাছের কাছে, ওইখানেই বাজ পড়েছে এবং বলছে চোখের সামনে যখন ওই বিদ্যুৎটা চমকালো, পুরো গাছটা মনে হলো আগুনে ধরে গেল এরকম করে। আর যেই না ওরকম হলো, মেয়েটা ওরকম খিলখিল করে হাসলো, তারপরেই ওনার মনে হলো পাশে আর কেউ নেই। কিন্তু উনি একটা কর্পূর, সুগন্ধ, চন্দন, বলছে না অপূর্ব সে গন্ধ, মানে বলা যায় না, বর্ণনা করা যায় না সেই গন্ধটা কেমন। সে অপূর্ব একটা গন্ধ ওনাকে যেন মোহ আচ্ছন্ন করে দিয়েছে এবং বলল সেই আমরা ঝড় জল থেকে বেঁচে গেলাম, ওই পাথরে আটকে থাকলাম। পরে যখন ভোর আস্তে আস্তে যখন বৃষ্টিটা থেমে গেল, তখন রাতে 2-4টে করে তারা ফুটে উঠলো। তারপরে আস্তে আস্তে পরদিন যখন আলো ফুটলো তখন ওরা বাড়ি পৌঁছলো। বলল এই প্রথম আমার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটলো। এই ঘটনার শুরু হওয়ার পর থেকে উনি প্রায় ওই মেয়েটাকে স্বপ্নে দেখতেন এবং প্রায় ওই মেয়েটা এসে বলতো কি তু চালা যা। এবার উনি বুঝতে পারতেন না কোথায় যাওয়ার কথা বলছে। এমনি করে করে যখন সাধুর 13 বছর বয়স, 13 কি 14, ওনার মা হঠাৎ 3 দিনের জ্বরে মারা যান। যখন মা মারা যায়, হচ্ছে দাদারা সব বড় দাদার তো বিয়ে হয়ে গেছিলো, দিদির বিয়ে হয়ে গেছিলো, ওই বাড়িতে সব থেকে ছোট ছেলে ছিল। বললো আমার যে কি হলো, আমার আর বাড়ি ভাল লাগলো না। একদিন
বলল কোনো একটা গ্রামে কিছু সাধু পাস করছিলেন ওই গ্রামটা দিয়ে। বললো উনি শুনেছিলেন যে ওখান দিয়ে সাধুরা যাচ্ছে। বললো সেই সাধুদের খুঁজে খুঁজে আমিও বাড়ি থেকে চলে গেলাম। সেই যে চলে গেলাম, আর কোনো দিন বাড়ির দিকে যাইনি। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি কি ওই মেয়েটাকে এখনো দেখেন? বললো না, আর তো দেখি না, অন্য কাউকে দেখি, কিন্তু ওই মেয়েটা আমাকে যখন বাড়ি ছাড়া করে দিল তারপরে আর মেয়েটাকে দেখিনি। তো এই ছিল সাধু বাবার ঘটনা। আমাদের সকলের জীবনেই কিছু না কিছু এরকম ছোটোখাটো অলৌকিক ঘটনা হয়তো থাকে, কিংবা আমরা এমন অনেক স্বপ্ন দেখি যেগুলোর মানে আমরা করতে পারি না। তো সেগুলোও হয়তো অলৌকিকই কিছু, তাই না? আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন। আর আপনারা যদি গল্প আমাকে পাঠাতে চান তাহলে আমাকে ইমেল করবেন goppo.pishike@gmail.com এ। আর এতক্ষণ যদি গল্পটা শুনে থাকেন, সাবস্ক্রাইব না করে প্লিজ যাবেন না। কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আপনাদেরও তো ভাল লাগবে যে একটু অন্য ধরনের গল্প। এগুলো কিন্তু সবই সত্যি ঘটনা, একটাও বানানো নয়, ঠিক আছে? স্মৃতিচারণ। তো আপনারা যদি আপনাদের এরকম জানাশোনার বা আপনাদের কোনো ঘটনা থাকে যেটা বেশ কারোর সাথে শেয়ার করলে ভালো লাগবে, আমাকে পাঠাবেন। আজকে আসি, খুব শিগগিরই আবার দেখা হবে। খুব ভালো থাকবেন, আর আমার গল্প শুনে একটু একটু ভয় পাবেন। কি পাবেন তো? ঠিক আছে, আসি, বাই বাই।